আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ইসরায়েল ও মার্কিন ষড়যন্ত্র ফাঁস। এরপরে জানাবো হিজবুল্লাহ সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি। এদিকে নেতানিয়াহুর জন্য এবার হুমকি হয়ে উঠছে এরদোয়ান। জানাবো প্রতিরোধ ফ্রন্টকে ইরানের উপর নির্ভর করতে হয় না বলে আইআরজিসির কমান্ডারের মন্তব্য। এবং সর্বশেষ জানাবো ন্যাটোর দরজায় চীনের ভয়ঙ্কর মরণাস্ত্র। এবার রক্তচাপ বাড়তে শুরু করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্বের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার ইসরায়েল ও মার্কিন ষড়যন্ত্র ফাঁস। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির সেক্রেটারি জেনারেল নুরি আল মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি হামলার পর ইসরায়েল মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারেরও পতন ঘটে এবং বিস্ময়করভাবে সন্ত্রাসী ও সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে। সিরিয়ার দৃশ্যপটের এই পরিবর্তনে এই অঞ্চলের দেশগুলো খুব উদ্বেগ এবং সবার মধ্যে সতর্কতা বেড়েছে। এই পরিস্থিতিতে নুরি আল মালিকি ইহুদিবাদী ইসরায়েলের আরও ভয়াবহ হামলা এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেন, এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃত পরিবর্তন করা। এই ধরনের কৌশল বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েল উপকৃত হবে, কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট্ট দেশগুলোকে ইচ্ছে মতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। এ প্রসঙ্গে বাগদাদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সৈয়দ ইয়াসিন আল মুসাবি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন, এই চক্রান্তের উদ্দেশ্যই হল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া। হিজবুল্লাহ সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি। হিজবুল্লাহ বর্তমানে ইস্পাতের চেয়েও শক্তিশালী এবং আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটির সমন্বয় ও সংযোগ ইউনিটের প্রধান ওয়াফিক সাফা। হিজবুল্লাহ সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, পাশাপাশি ইসরায়েলি হামলা, ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো পুনর্গঠনের জন্য সাধারণ মানুষের সঙ্গে তাদের পাশে এবং মাঠে কাজ করবে। বৈরুতের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে যেখানে হিজবুল্লাহ সাবেক মহাসচিব শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল, সেই স্থান পরিদর্শনকালে সাফা উল্লেখ করেন, হিজবুল্লাহ জনগণের মনোবলকে প্রভাবিত করে এবং এমন প্রতিটি ক্ষেত্রে জড়িত থাকবে। এই সময় তিনি সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর লাশ দাফন করার সময় এবং স্থান সম্পর্কে আনুমানিক সময়সূচিও ঘোষণা করে বলেন, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরুল্লাহ দাফন অনুষ্ঠান চলমান 60 দিনের যুদ্ধবিরতি শেষেই আয়োজিত হবে। শীর্ষ এই কর্মকর্তা বলেন, আমরা সবসময় প্রতিরোধকামী মানুষের পাশে থেকেছি এবং তাদেরকে অভ্যন্তরীণ ক্ষতি থেকে রক্ষা করেছি। আমাদের মনোবল ভাঙার কোনো সুযোগ নেই। ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে হিজবুল্লাহর প্রতিক্রিয়া সম্পর্কে সাফা বলেন, গোষ্ঠীর সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে এবং তারা যে কোনো হামলা মোকাবেলা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, লেবানন থেকে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহারের জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পর কি ঘটবে তা সম্পূর্ণ হিজবুল্লাহ ও তাদের নেতৃত্বের উপর নির্ভর করবে। সেই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সাফা উল্লেখ করেন যে লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোস্টেইনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করবেন। নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছে এরদোয়ান। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে তুরস্ক। তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও
এবার সেই আশঙ্কাই তৈরি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম বলেছে, সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে এরদোয়ান ও নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে। তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে যাচ্ছে, যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব। গেল মাসে বাশার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে। হায়াত তাহরি আশ-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক। এরদোয়ানের ছকে বাশার আল আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে, তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের। সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী। এরপরই ঘটে আসল বিপত্তি। এদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে, ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেস্কে নিজের আধিপত্য আরও জোরালো করতে। তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা। এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন, সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠেছে তেল আবিবের। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্রও পায় তারা। তবে এরদোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন। সিরিয়া আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিন বাহিনীর ছত্রছায়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক। এসডিএফকে নিশ্চিহ্ন করতে এসএনএ ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারা। আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন এসডিএফকে সমর্থন দিতে যাচ্ছে, তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি একজন অধ্যাপক এফরাত অভিভের মন্তব্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। সেখানে তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারা সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রমোশন করেছে দুই দেশ, কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়া আঙ্কারা তেল আবিবের সম্পর্কে আবারও অবনতি ঘটতে পারে। প্রতিরোধ ফ্রন্টকে ইরানের উপর নির্ভর করতে হয় না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, পশ্চিম এশিয়া অঞ্চলের বিদ্যমান প্রতিরোধ ফ্রন্টকে ইরানের উপর নির্ভর করতে হয় না, বরং এটি নিজস্ব শক্তিতে শক্তিমান। আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে মোতায়েন যুদ্ধজাহাজ শহীদ রুদাকিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় একথা বলেন। ইরান কোনো শক্তি হারায়নি উল্লেখ করে তিনি জানান, প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন থাকলেও তারা নিজেদের সমরস্ত্র নিজেরাই তৈরি করে। জেনারেল সালামি আরো বলেন, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধ করছে। এদের কেউ অপরের উপর নির্ভরশীল নয়। তাদের প্রতি আমাদের শুধু রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থনই রয়েছে। তিনি বলেন, লেবানন ও ইয়েমেনে যারা ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে, তাদের এবং আমাদের আদর্শ এক। আমরা একই বিশ্বাস ও প্রত্যয়ের অংশীদার। আমাদের শত্রু ও অভিন্ন, কিন্তু তারপরও যে যার নিজস্ব স্বার্থের ভিত্তিতে যার যার ভূখণ্ডে বসেই লড়াই করছে। ন্যাটোর দরজায় চীনের ভয়ঙ্কর মরণাস্ত্র। অস্ত্রের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব। যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে এবার পা দিতে শুরু করেছে চীন। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নাকের ডোগায় অস্ত্র সরবরাহ করছে চীনের লাল ফৌজ। শুধু তাই নয়, তাদের দেওয়া হাতিয়ারের ভূয়সী প্রশংসা করেছেন সেখানকার সরকার। ফলে অস্তিত্ব বেড়েছে ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বের। দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায়, যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 21 দশকে সেখানেই মোতায়েন হয়েছে চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পোশাকি নাম FK3। এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড। বলা বাহুল্য, এরপরই আমেরিকা সহ পশ্চিম বিশ্বের রক্তচাপ বাড়তে শুরু করেছে। বিদায়ী বছরের 30 ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের তৈরি FK3 এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভালোভাবেই সুরক্ষা প্রদান করছে। এর সাহায্যে বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং উন্নত করা গিয়েছে। উল্লেখ, বেইজিংয়ের পিপলস রিভলিউশন আর্মির হাতে রয়েছে HQ-22 ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।